আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক মানচিত্র নিয়মিত আয়োজন কথা। আসসালামু আলাইকুম। ইরান আমেরিকা সমঝোতার ফল পাওয়া শুরু করেছে। ইরানের কূটনৈতিক সফলতার কারণে ইরানের জন্য খুলে গিয়েছে সম্ভাবনার নতুন দরজা। ইরানের উপর থেকে তুলে নেওয়া হয়েছে তেল রপ্তানির নিষেধাজ্ঞা। ৬০ দিনের জন্য ইরানের উপর থেকে সকল ধরনের পেট্রোলিয়াম সামগ্রী রপ্তানির উপর থেকে অফিসিয়ালি নিষেধাজ্ঞা তুলে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তারপর একটি সেকেন্ড সময় নষ্ট করেনি ইরানের এবং ইরানের মিত্র তেল আমদানিকারক দেশগুলোর বড় বড় সুপার ট্যাঙ্কারে ভর্তি হয়ে গিয়েছে হরমুজ প্রণালীতে ভিড় লেগে গিয়েছে রীতিমতো। চীনের বড় বড় সুপার ট্যাঙ্কার এবং ইরানের সুপার ট্যাঙ্কার গুলোতে বোঝাই হচ্ছে ইরানের তেল, এবং এই তেল এখন চীন সহ পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি হবে। অল্প সময়ের মধ্যে ইরান তেল রপ্তানি করে তার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে চায়। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যেই চুক্তি হয়েছে সেই চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে ইরানের অপরিশোধিত তেল, প্রাকৃতিক গ্যাস এবং অন্যান্য পেট্রোকেমিক্যাল পণ্যের উপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা থেকে ৬০ দিনের জন্য অব্যাহতি ঘোষণা করেছে। এবং সুইজারল্যান্ডে চলমান এই আলোচনা ৬০ দিনের বেশি চললে এর মেয়াদ আরো বাড়তে পারে। ফলে এই সিদ্ধান্তের কারণে ইরান বিশ্বের অধিকাংশ দেশের কাছে তেল এবং জ্বালানি পণ্য রপ্তানি করতে পারবে। তবে শুধুমাত্র কিউবা, উত্তর কোরিয়া এবং ইউক্রেন রাশিয়ার নিয়ন্ত্রিত দখলকৃত অঞ্চলগুলো এর বাইরে থাকবে। প্রিয় দর্শক, আমরা জানিয়েছিলাম যে আলোচনার মাঠে, আলোচনার টেবিলে ইরান যথেষ্ট সফলতা দেখিয়েছে। সেই সফলতার একদিকে ইরান নিজের দেশের জন্য তেল নিষেধাজ্ঞা থেকে বের হওয়ার রাস্তা করেছে, অন্যদিকে আমেরিকার কাছে যেই টাকাগুলো আটক আছে সেই টাকাগুলো বের করার ব্যাপারে তারা সফলভাবে আলোচনা চালাচ্ছে। ইতিমধ্যে $6 বিলিয়ন ইরান হাতে পেয়েছে, আরো $24 বিলিয়ন হাতে পাবে। আমাদের দর্শক কমেন্ট করছেন, ভূমিকম্প হয়েছে বাংলাদেশে, ঢাকায় ভূমিকম্প হয়েছে, আল্লাহ সবাইকে নিরাপদ রাখুন। কে কোথা থেকে আমাদের লাইভ দেখছেন, আপনারা ভূমিকম্প টের পেয়েছেন কিনা কমেন্টে জানাবেন। সিলেট থেকে দেখছেন। ভূমিকম্প আমরা এখন পর্যন্ত শুধু ঢাকা থেকে ভূমিকম্পের শব্দ বা নিউজ জানতে পারছি। ঢাকার আশেপাশে অন্য কোথাও যদি ভূমিকম্পের ঘটনা টের পান কমেন্টে জানাতে পারেন। আল্লাহ তাআলা আমাদের প্রিয় দেশের রাজধানী, আমাদের জনগণকে রক্ষা করুন। ঢাকা খুবই ঘনবসতিপূর্ণ একটি শহর। যদি এখানে বড় ধরনের কোনো ভূমিকম্প হয় তাহলে বড় ধরনের বিপদ আছে। আল্লাহ তাআলা মাঝে মাঝে আমাদেরকে হুঁশিয়ার করে দেন আমাদের জীবনযাপনকে সংশোধন করার জন্য। ঢাকায় সাম্প্রতিক সময়ে যেভাবে অনাচার বেড়ে গিয়েছে, আপনারা দেখেছেন যে ছোট্ট শিশু রামিসার পর আরো অনেকগুলো শিশু ধর্ষণের শিকার হয়েছে, এবং শুধু শিশু নয়, বিভিন্ন বয়সের নারীরা নির্যাতনের শিকার হয়েছে। এই জায়গা থেকে সরকারকে কঠোর হস্তে এই অপরাধীদের বিরুদ্ধে শাস্তি দিতে হবে, দ্রুত বিচার নিশ্চিত করতে হবে এবং সমাজে নৈতিক শিক্ষার বিস্তার বৃদ্ধি করতে হবে। বাংলাদেশ সরকার বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এই সরকারের ভেতরে হাইব্রিড কিছু লোক মন্ত্রী হয়েছে, এমপি হয়েছে, যারা কোনোদিন বিএনপি করেনি, কোনোদিন বিএনপির বিপদ তাদের কাঁধে আসেনি। এমন একজন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বাংলাদেশের স্কুল কলেজগুলোতে, প্রাথমিক স্কুলে নাচ গানের জন্য হাজার হাজার শিক্ষক নিয়োগ করতে চাইছে। বাংলাদেশের মানুষের প্রাণের দাবি ছিল ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া, যে শিক্ষকরা ছোট্ট শিশুদের নৈতিক শিক্ষা দিবে। কিন্তু কার এজেন্ডায় বাংলাদেশে এই নাচ গানের শিক্ষক নিয়োগ দেওয়ার চিন্তা হচ্ছে? কারো যদি নাচ গান শেখানোর খুব ইচ্ছা থাকে, সে প্রাইভেটলি নাচ গান শিখাক, জনগণের ট্যাক্সের টাকায় নাচ গান শিখানোর এই বিষয়ে আপনারা কি একমত? আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আমরা আমাদের নিউজগুলো অব্যাহত রাখছি, আমাদের হাতে অনেকগুলো গুরুত্বপূর্ণ নিউজ আছে। আমরা ইরানের নিউজ দিয়ে শুরু করেছিলাম, এবার আমরা আসছি সিরিয়ার নিউজে।
সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ সারা জোলানিকে মার্কিন যুক্তরাষ্ট্র বড় একটি টোপ দিয়েছিল। টোপটি আসলে ইসরায়েলের টোপ। সারাকে বলা হয়েছিল যে হিজবুল্লাহ একসময় বাশার আল আসাদের পক্ষ হয়ে তোমাদের বিরুদ্ধে লড়াই করেছে। হিজবুল্লাহ তোমাদের অনেক নেতাকর্মীকে হত্যা করেছে। হিজবুল্লাহ তোমাদের উপর অনেক জুলুম করেছে। সুতরাং সময় এসেছে প্রতিশোধ নেওয়ার। তোমরা হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াই করো, আমেরিকা পেছনে থাকবে। অর্থাৎ কাটা দিয়ে কাটা তুলতে চেয়েছে আমেরিকা। ইসরায়েল যখন হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াই করে ক্লান্ত, তখন সিরিয়াকে লেলিয়ে দিতে চেয়েছে হিজবুল্লাহর বিরুদ্ধে, লেবাননের বিরুদ্ধে। কিন্তু সবিনয়ে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ সারা জোলানি। তিনি বলেছেন, লেবানন আমাদের প্রতিবেশী দেশ, তাদের সাথে আমাদের কোনো সমস্যা হলে আমরা সেটা আলোচনা করব। সংঘাত আমাদের উদ্দেশ্য নয় এবং অতীতের তিক্ততা আমরা মনে করতে চাই না, আমরা সামনের দিকে এগোতে চাই। لاحقا. فأعتقد أن البيئة الشيعية أحوج ما تكون حاليا بحالة إنقاذ. এবং সিরিয়ার প্রেসিডেন্ট মার্কিন প্রস্তাবে সাড়া না দেওয়ার কারণে লেবাননের প্রধানমন্ত্রী আজকে সিরিয়ার প্রেসিডেন্টকে টেলিফোনে ফোন করে ধন্যবাদ জানিয়েছে। লেবাননের এই সংঘাতকে আরো নতুন করে যেন উস্কে দিতে সিরিয়া কোনো ভূমিকা পালন না করে। সিরিয়া বলেছে লেবাননের শান্তি প্রতিষ্ঠায় সিরিয়া সব ধরনের সহযোগিতা করবে। আমাদের চ্যানেলে লেবানন থেকে যুক্ত হয়েছেন একজন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ জানাচ্ছি। আজকে সিরিয়ার যেই জায়গাটা এখনো ইসরায়েলের দখলে রয়েছে, সেই জায়গার একটা নতুন মানচিত্র তৈরি করা হয়েছে এবং নতুন একটি রিপোর্টে প্রকাশ হয়েছে এখন পর্যন্ত 2024 সালের পর সিরিয়াতে ইসরায়েল প্রায় 1055 বার হামলা চালিয়েছে। বিভিন্ন ধরনের হামলা চালিয়েছে, বিমান হামলা। তার মধ্যে স্থল অভিযান চালিয়েছে 1130 বার এবং 198 জন ব্যক্তিকে ধরে নিয়ে গিয়েছে। সিরিয়ার ভেতরে 20 কিলোমিটার এলাকা পর্যন্ত জবরদখল করেছে এবং ইসরায়েলি হামলায় 36 জন সিরিয়ার নাগরিক নিহত হয়েছে। আপনারা সিরিয়া এবং ইসরায়েলের মাঝখানের যে সীমান্তটি দেখতে পাচ্ছেন, সবুজ অংশটি সিরিয়ার সরকারের নিয়ন্ত্রণে এবং গোলাপি অংশটি বাশার আল আসাদের পতনের পর ইসরায়েল দখল করেছে। এর উপরের অংশটি গোলান মালভূমি, এটাও সিরিয়ার অংশ, ইসরায়েল দখল করে রেখেছে। এখন জুলানিকে আমেরিকা প্রস্তাব দিচ্ছে লেবাননের বিরুদ্ধে, হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করতে, কিন্তু সিরিয়া ইঙ্গিত দিচ্ছে আমাদের জন্য এখন থ্রেট হিজবুল্লাহ না, সেটা অতীত হয়ে গিয়েছে। আমাদের জন্য এখন থ্রেট ইসরায়েল। এবং সিরিয়া বারবার দাবি জানাচ্ছে ইসরায়েল যেন গোলান মালভূমি থেকে, তাদের এই গোলাপি রঙের জায়গা থেকে সরে যায়, তাদের দখল করা জায়গাগুলো ছেড়ে দেয়। এখন পর্যন্ত ঠান্ডা মাথায় খেলছে সিরিয়ার সরকার। তবে সিরিয়া যেভাবে কৌশলে একে একে দেশের প্রায় 96% এলাকা নিজের নিয়ন্ত্রণে এসেছে, বাকি আছে শুধু দ্রুজ এলাকা এবং ইসরায়েলের দখলকৃত এলাকা। সিরিয়া আগামী দিনে ঠান্ডা মাথায় বড় পদক্ষেপ নেবে। প্রিয় দর্শক, আমাদের কাছে আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ এসেছে। সংযুক্ত আরব আমিরাত, সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র। তারা এবার ইসরায়েলের আরেক ঘনিষ্ঠ মিত্র ভারত থেকে মিসাইল কিনতে চাচ্ছে, এয়ার ডিফেন্স কিনতে চাচ্ছে। এই বিষয়ে একটি আলোচনা শুরু হয়েছে। ইন্ডিয়া ইন টকস টু সেল সুপারসোনিক ব্রাহ্মস মিসাইল টু ইউনাইটেড আরব এমিরেটস। ইন্ডিয়ান মাল এখন পর্যন্ত কোনো দেশ কিনেছে কিনা আমরা জানি না। এই আরব আমিরাতেই ইন্ডিয়া তার তেজাস বিমান নিয়ে এসেছিল। সেই বিমান একটি বিমান মহড়া চলাকালীন সময়ে, একটি এয়ার শো চলাকালীন সময়ে চিৎপটাং হয়ে পড়ে গিয়েছিল, যে কারণে মোদির এই তেজাসের ব্র্যান্ড ভ্যালু প্রচুর কমে গিয়েছে, শেয়ার মার্কেটে ধস নেমেছে এবং এই তেজাস বিমান আর কেউ কিনেনি। এখন আরব আমিরাতের কাছে ব্রাহ্মস মিসাইল বিক্রি করতে দেন দরবার শুরু করেছে ইন্ডিয়া। দেখা যাক আরব আমিরাতকে এই ইন্ডিয়ান মাল গোছাতে পারে কিনা। প্রিয় দর্শক, আমরা আজকে আরেকটি সংবাদ দেব রাশিয়া থেকে। রাশিয়ায় আজকে ইউক্রেনের একটি ভয়াবহ ক্রুজ মিসাইল হামলা হয়েছে।
আপনারা যেই ছবি দেখছেন এটি রাশিয়ার ভেরোনজ শহরের সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি ফ্যাক্টরি। এখানে ইউক্রেন স্টর্ম শ্যাডো ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা করেছে এবং এই হামলায় রাশিয়ার গুরুত্বপূর্ণ এই সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিটি ধ্বংস হয়ে গিয়েছে। Этот походу явно не пожар. В натуре въебало. Причем, блядь, сколько сторон. আপনারা দেখতে পাচ্ছেন রাশিয়ার এই সেমিকন্ডাক্টর কারখানাটিতে কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেমিকন্ডাক্টর হলো এমন যন্ত্র বা ছোট্ট মাইক্রোচিপ যেটি প্রায় সব ধরনের ইলেকট্রনিক্স ডিভাইসের জন্য প্রয়োজন হয়, সব ধরনের ডিফেন্স ইন্ডাস্ট্রির ইকুইপমেন্টের জন্য প্রয়োজন হয় এবং পৃথিবীর অল্প কয়েকটি দেশ, অল্প কয়েকটি কোম্পানি এটি তৈরি করতে পারে। ইউক্রেনের মাধ্যমে এর আগে রাশিয়ার তেলের ডেপোগুলোতে হামলা করা হয়েছে, রাশিয়ার অয়েল রিফাইনারিতে হামলা করা হয়েছে, এবার রাশিয়ার সবচেয়ে সফিস্টিকেটেড টেকনোলজির প্রতিষ্ঠানগুলোতে হামলা হচ্ছে। এই হামলা কি শুধু ইউক্রেন করছে নাকি ইউক্রেনকে দিয়ে কেউ করাচ্ছে? রাশিয়ার মতো একটি পরাশক্তিকে দুর্বল করার জন্য ইউক্রেনকে কি কেউ প্রক্সি হিসেবে ব্যবহার করছে? ইরানের সাথে একটা আপোষ রফা হওয়ার পর রাশিয়াতে হামলা বেড়ে গিয়েছে। রাশিয়ার রাজধানী মস্কোতে গত সপ্তাহে ভয়াবহ হামলা হয়েছিল। এবার রাশিয়ার সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি হামলার শিকার হয়েছে। প্রিয় দর্শক, আমাদের কাছে একজন ইন্ডিয়ান দর্শক কমেন্ট করেছেন ইন্ডিয়াতে টেলিগ্রাম বন্ধ করে দিয়েছে। আপনারা ভিপিএন ব্যবহার করে টেলিগ্রাম ব্যবহার করতে পারেন। ভিপিএন ব্যবহার করলে আপনারা যে ইন্ডিয়াতে আছেন সেটা বোঝা যাবে না, মনে হবে আপনারা অন্য কোনো দেশে আছেন। ট্রাই করে দেখতে পারেন। প্রিয় দর্শক, আজকে আমরা গাজা থেকে সংবাদ দেব। লেবাননের পাশাপাশি গাজায় নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েল। নতুন করে নয়, প্রতিদিনই গাজায় হামলা হচ্ছে। আজকে গাজায় এক মর্মান্তিক হত্যাকাণ্ড হয়েছে। হাই স্কুলের একজন শিক্ষার্থী স্কুলে পরীক্ষা দিয়ে বাসায় ফিরছিল, সেই সময় বিমান হামলার শিকার হয়। এই শিক্ষার্থীর নাম রাঘাদ আশুরে। রাঘাদ আশুরের মতো একটি স্কুলের শিক্ষার্থী ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছে। তার লাশ নিয়ে জানাজার জন্য যাচ্ছে ফিলিস্তিনি নাগরিকেরা। মধ্যপ্রাচ্যে যদি সিরিয়াতে হামলা বন্ধ হয় তাহলে ইরানে হামলা হয়, যদি ইরানে হামলা বন্ধ হয় তাহলে লেবাননে হামলা হয়। যখন লেবাননে হামলা বন্ধ করা হয়েছে তখন গাজায় হামলা করা হয়েছে। এই সব হামলার দোকান দিয়ে কে বসেছে? একটা দেশ, যেই দেশটির কারণে পুরো মধ্যপ্রাচ্যে কেউ না কেউ আক্রান্ত হচ্ছে এবং এদের দোকানদারি শুধু কখন কাকে হামলা করা যায় নানা অজুহাতে প্রতিদিন ঝরে পড়ছে এইরকম ফুলের মতো নিষ্পাপ শিশুরা। আজকে গাজায় কয়েকটি ছোট্ট শিশুর নিহতের ভিডিও পেয়েছি, মর্মান্তিক ভিডিও। এই সকল কিছু বলছে এই হত্যাকাণ্ড থামানোর জন্য একটা বড় শক্তির প্রয়োজন। কিন্তু এই মুহূর্তে মুসলিম বিশ্বে একক কোনো শক্তি নেই যারা এই হত্যাকাণ্ড থামানোর জন্য খামোশ বলতে পারে। যে কারণে মুসলিম বিশ্বের 4টি দেশ একসাথে হওয়ার একটা চেষ্টা করছে। পাকিস্তান, তুরস্ক, মিশর এবং সৌদি আরব। যদি এই প্রচেষ্টা সফল হয় আগামী দিনে হয়তোবা একটা ডেটারেন্ট পাওয়ার আসতে পারে, তার জন্য সময় প্রয়োজন। প্রিয় দর্শক, আজকের লাইভের শেষ দিকে আমরা লেবানন থেকে একটি সংবাদ জানাবো। লেবাননের সাবেক সেনাবাহিনী প্রধান এবং বর্তমান প্রেসিডেন্ট জোসেফ আউন একটি বক্তব্য দিয়েছেন। জোসেফ আউন বলেছে, লেবাননের ব্যাপারে কোনো দেশ যেন মধ্যস্থতা না করে লেবাননের সরকারই লেবাননের বিষয় দেখবে। এর মাধ্যমে ইরান লেবাননে যুদ্ধ বন্ধ করার জন্য যেই চেষ্টা করছিল সেই চেষ্টাকে আন্ডার এস্টিমেট করার চেষ্টা করেছে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। খুব ইন্টারেস্টিং বিষয়, কে এই জোসেফ আউন? জোসেফ আউন লেবাননের সেই নপুংসক সেনাবাহিনীর প্রধান।
সেনাবাহিনী প্রধান থেকে এখন প্রেসিডেন্ট হয়েছেন, কিন্তু প্রেসিডেন্টের হাতেই সেনাবাহিনীর সব ক্ষমতা। লেবাননে যখন আগ্রাসন হয় তখন এই প্রেসিডেন্ট টু শব্দ করে না। লেবাননে যখন বিদেশি বাহিনী প্রবেশ করে তখন তার সেনাবাহিনীকে সরিয়ে নেওয়া হয়। লেবাননে কি হামলায় শুধু হিজবুল্লাহর সদস্যরা নিহত হয়েছে? লেবাননে প্রায় ৩,০০০-এর বেশি সাধারণ মানুষ নিহত হয়েছে, নিষ্পাপ শিশুরা নিহত হয়েছে। এই অপদার্থ অকর্মণ্য সেনাবাহিনী লেবাননের জনগণকে রক্ষায় কোনো কাজ করেছে? একটা বুলেট ছুড়েছে? জনগণের ট্যাক্সের টাকায় যে সেনাবাহিনী চলে, সেই সেনাবাহিনী মীর জাফরের সেনাবাহিনীর মতো দাঁড়িয়ে আছে। সেই সেনাবাহিনীর সাবেক প্রধান, বর্তমান প্রেসিডেন্ট জোসেফ আউন ইরানকে টার্গেট করে বলছে, আমাদের ব্যাপার নিয়ে আপনারা নাক গলাবেন না। লেবানন দেশটি সিরিয়ার অংশ ছিল এক সময়, এবং উসমানী সালতানাত থেকে আলাদা করার পর ব্রিটিশরা সিরিয়াকে কেটে লেবানন নামে একটা দেশ বানায়। এই দেশটিতে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ হওয়ার পরও তারা আইন করে যে এখানে প্রেসিডেন্ট হবে খ্রিস্টান, স্পিকার হবে শিয়া মুসলমান, প্রধানমন্ত্রী হবে সুন্নি মুসলমান, এবং প্রেসিডেন্টের হাতে সকল ক্ষমতা দেয়া হয়েছে। তারপর থেকে প্রেসিডেন্টের নির্বাচনের বিষয়টাতেও পশ্চিমারা হস্তক্ষেপ করে তারা তাদের পছন্দের একজনকে প্রেসিডেন্ট বসায়। লেবাননের মতো রাষ্ট্রকে দুর্বল করার জন্য জোসেফ আয়নের মতো মীর জাফররাই কি যথেষ্ট নয়, যারা সেনাবাহিনীকে দাঁড় করিয়ে রাখে? আবার ইরান যখন লেবাননে হামলা বন্ধের জন্য নিজের দেশের জনগণের নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলে বড় ধরনের পদক্ষেপ নিয়েছিল, ইরানের প্রতি ন্যূনতম কৃতজ্ঞতা না দেখিয়ে বরং ইরানকে বলছে লেবাননের বিষয়ে যেন ইরান কথা না বলে। যুগে যুগে দেশে দেশে এই ধরনের রাজা বাদশাহ প্রেসিডেন্টরা থাকার কারণেই দখলদারিত্ব এতদিন পর্যন্ত চলছে। ইতিহাসে এই জোসেফ আউনের নাম কি হিসেবে লেখা থাকবে? প্রিয় দর্শক, যারা দেরি করে লাইভ এসেছেন তাদের জন্য আজকের ব্রেকিং সংবাদগুলো 1 মিনিটে জানিয়ে দিচ্ছি। নাম্বার 1, ইরানের বিরুদ্ধে তেল নিষেধাজ্ঞা 60 দিনের জন্য তুলে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের এই ঘোষণার পর ইরান ব্যাপকভাবে তেল রপ্তানি শুরু করেছে। ইরানের কূটনৈতিক সফলতার সবচেয়ে বড় সুফল তুলছে ইরান দ্রুত চীন সহ পৃথিবীর বিভিন্ন দেশে তেল রপ্তানির মাধ্যমে নিজেদের অর্থনৈতিক ক্ষতি কাটিয়ে তোলার চেষ্টা করছে ইরান। অন্যদিকে আজকে রাশিয়ার একটি সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে বড় ধরনের হামলা করেছে ইউক্রেন। এদিকে সংযুক্ত আরব আমিরাতের কাছে ইন্ডিয়া তাদের এয়ার ডিফেন্স এবং তাদের ব্রাহ্মস মিসাইল বিক্রির জন্য দেন দরবার শুরু করেছে। সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ সারা জুলানির কাছে আমেরিকা প্রস্তাব দিয়েছিল সিরিয়া যেন লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াই করে, তবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে জোলানি। তিনি বলেছেন, অতীতের তিক্ততা ভুলে আমরা লেবাননে শান্তি প্রতিষ্ঠা দেখতে চাই, প্রয়োজনে আমরা লেবাননের যে কোনো পক্ষের সাথে আলোচনায় বসতে চাই, কিন্তু আমরা এখন আর কোনো সংঘাত চাই না, সংঘাতে যেতে চাই না। আমেরিকার দেওয়া টোপ প্রত্যাখ্যান করেছে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ সারা জোলানি। লেবাননের শান্তি প্রতিষ্ঠায় ইরান যখন সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে, তখন লেবাননের নপুংসক সেনাবাহিনীর সাবেক প্রধান এবং বর্তমান প্রেসিডেন্ট জোসেফ আউন ইরানকে লেবাননের বিষয়ে মধ্যস্থতা না করার কথা বলেছে। লেবাননের বিষয়ে নাক না গলাতে ইরানকে প্রস্তাব দিয়েছে লেবাননের প্রেসিডেন্ট। দর্শক, আজ 22শে জুন 2026 দুপুর গড়িয়েছে। আজকের জিওপলিটিক্যাল বিশ্লেষণে আপনাদের সকলকে স্বাগতম। ভিডিওর শুরুতেই চলুন আজকের সবচেয়ে ধারালো এবং চাঞ্চল্যকর খবরগুলোর দিকে চোখ বুলিয়ে নিই। প্রথমত, আজ আপনারা দেখবেন খোদ ইসরায়েলের ভিতরেই এখন ইরানের জয়ের ডঙ্কা বাজছে। একটি নতুন এবং চমকপ্রদ সার্ভেতে দেখা গেছে 92% ইসরায়েলি নাগরিক মনে করেন সাম্প্রতিক সংঘাতে আসল জয়টা ইরানেরই হয়েছে, যা নেতানিয়াহুর রাজনৈতিক ক্যারিয়ারের জন্য একটা বিশাল অশনি সংকেত। দ্বিতীয়ত, আজ আপনারা দেখবেন আমেরিকার ক্যাপিটাল হিলের ঠিক পাশেই একটি রহস্যময় বিমান বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন 3 ইসরায়েলি নাগরিক। তৃতীয়ত এবং সবচেয়ে ভয়ঙ্কর খবরটি হলো
বিশ্বের তেল সরবরাহের মূল ধমনী স্টেট অফ হরমুজের মাঝপথে ইরান এখনও বিছিয়ে রেখেছে প্রায় ৮০টি সামুদ্রিক মাইন। একটি আন্তর্জাতিক রিপোর্ট ফাঁস হওয়ার পর গ্লোবাল অয়েল সাপ্লাই চেনে হাহাকার পড়ে গেছে। তাহলে চলুন এবার এই প্রতিটি খবরের গভীরে প্রবেশ করা যাক এবং বোঝার চেষ্টা করি আসলে ঘটছেটা কি মধ্যপ্রাচ্যে। দর্শক, আসল ব্যাপারটা হলো আমাদের সুপার পাওয়ার আমেরিকার কাঁধে ভর দিয়ে যে যুদ্ধকে বেঞ্জামিন নেতানিয়াহু নিজের সবচেয়ে বড় টোটাল ভিক্টরি বা চূড়ান্ত বিজয় বলে দাবি করছিলেন, খোদ ইসরায়েলি জনগণ এখন সেই দাবিকে ছুঁড়ে ফেলে দিয়েছে। গতকাল ২১শে জুন ২০২৬-এর সন্ধ্যায় প্রকাশিত হওয়া একটা নতুন সার্ভে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে আক্ষরিক অর্থেই ভূমিকম্প তৈরি করেছে। এই রিপোর্ট অনুযায়ী ৯২%-এরও বেশি ইসরায়েলি নাগরিক স্পষ্টভাবে বলেছেন যে সাম্প্রতিক যুদ্ধ এবং পরবর্তীতে আমেরিকার সাথে হওয়া চুক্তিতে পর্দার আড়ালে আসল জয়টা ইরানেরই হয়েছে। দেখুন, এখানে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো নেতানিয়াহুর নিজের রাইট উইং বা চরমপন্থী ব্লকের ভোটারদের কথা। সেই কট্টরপন্থী ভোটারদেরও ৯৩% মানুষ স্বীকার করে নিয়েছেন যে এই সংঘাত থেকে লাভবান হয়ে বেরিয়েছে কেবল ইরান। দ্য টাইমস অফ ইসরায়েলের মতো পত্রিকা যখন হেডলাইন করে যে ৯২% ইসরায়েলি বিশ্বাস করে যুদ্ধের পর ইরানি বিজয়ী হিসাবে আবির্ভূত হয়েছে, তখন বুঝতে হবে ভিতরের পরিস্থিতি কতটা ভয়াবহ। এখানে একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে হবে, এই সার্ভে শুধু একটা পরিসংখ্যান নয়, এটা একটা সাইকোলজিক্যাল শিফট। ৮২%-এরও বেশি মানুষ বলেছেন যে ইরানের বিরুদ্ধে এই ৬ সপ্তাহের যুদ্ধের পর ইসরায়েলের জাতীয় নিরাপত্তা আগের চেয়ে অনেক বেশি দুর্বল হয়ে পড়েছে। অন্যদিকে ৮৬% মানুষ যুদ্ধের চূড়ান্ত ফলাফল এবং ইরান আমেরিকা চুক্তির উপর চরম ক্ষোভ প্রকাশ করেছেন। সার্ভের ৮৭.৮% ইসরায়েলি নাগরিক মনে করেন যে ইসরায়েল এই যুদ্ধে তাদের ঘোষিত লক্ষ্যগুলোর কোনোটাই অর্জন করতে পারেনি বা পারলেও তা খুবই সামান্য। ৭২.৫% মানুষ নেতানিয়াহুর সেই ফানুস ওড়ানো দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করেছেন, যেখানে তিনি বলেছিলেন যে ইসরায়েল তার অস্তিত্বের উপর থাকা সমস্ত ঝুঁকি চিরতরে শেষ করে দিয়েছে। ইসরায়েলিদের মতে ঝুঁকি শুধু রয়েই যায়নি, বরং বেড়েছে। এদিকে নেতানিয়াহুর পারফরমেন্স নিয়ে ৫৬.৪% মানুষ তাকে ব্যর্থ বা খুবই খারাপ রেটিং দিয়েছেন, যেখানে মাত্র ২৬% মানুষ তার পক্ষে কথা বলেছেন। এই বছরের মার্চ মাসে যেখানে ৪০.৫% মানুষ নেতানিয়াহুকে পুনরায় প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাইতেন, সেখানে জুন মাসে এসে সেই সংখ্যা ধসে গিয়ে মাত্র ২৯%-এ ঠেকেছে। অর্থাৎ ইরান সরাসরি যুদ্ধের ময়দানে তো বটেই, সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারেও নেতানিয়াহুর ইমেজে এমন এক আঘাত করেছে যা তাকে নিজ দেশেই একজন লুজার হিসাবে প্রতিষ্ঠিত করেছে। আর শুধু নেতানিয়াহু নন, ডোনাল্ড ট্রাম্পও এই সার্ভেতে চরমভাবে ব্যর্থ প্রমাণিত হয়েছেন। কেন? কারণ ৬৯.১% মানুষ যুদ্ধ এবং যুদ্ধ পরবর্তী পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে ট্রাম্পের ভূমিকাকেও ব্যর্থ বলে রায় দিয়েছেন। যদিও ৪৮% মানুষ এখনও মনে করেন লেবানন ফ্রন্টে তাদের নতুন করে বড় সামরিক অভিযান চালানো উচিত, এমনকি তার জন্য ট্রাম্পের সাথে সংঘাত হলেও। কিন্তু দিন শেষে মূল সত্যটা হলো ইসরায়েলের মানুষ বুঝে গেছে যে আমেরিকার ছায়াতলে থেকেও তারা ইরানের সাথে এই স্ট্র্যাটেজিক গেমে হেরে গেছে। এরই মাঝে ইসরায়েলের জন্য আরও একটি অস্বস্তিকর খবর এসেছে আমেরিকা থেকে। দর্শক, আমেরিকার রাজধানী ওয়াশিংটনের ঠিক পাশেই একটি ছোট্ট ট্রেনিং প্লেন ক্র্যাশ করে মারা গেছেন ৩ ইসরায়েলি নাগরিক। রিপোর্ট অনুযায়ী প্লেনটিতে একজন পাইলট এবং ২ জন যাত্রী ছিলেন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। জানা গেছে যে এটি একটি লোকাল ফ্লাইট বিমান ছিল এবং সম্ভবত ট্রেনিং চলাকালীন এই দুর্ঘটনা ঘটে। যদিও এই বিমান বিধ্বস্ত হওয়ার আসল কারণ এখনও তদন্তহীন, কিন্তু জিওপলিটিক্যাল দৃষ্টিকোণ থেকে দেখলে এই খবরটি এমন একটা সময়ে এলো যখন ইসরায়েল ইরানের সাথে টানা উত্তেজনায় এমনিতেই
মানসিকভাবে খুব বিপর্যস্ত হয়ে আছে। একদিকে মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব কমছে, ভিতরের জনগণ সরকারের বিরুদ্ধে ফুঁসছে, আর অন্যদিকে খোদ আমেরিকায় তাদের নাগরিকদের এমন রহস্যময় মৃত্যু পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলেছে। এবার আসুন দর্শক, আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং স্ট্র্যাটেজিক আলোচনায়। দর্শক, যুদ্ধ হয়তো কাগজে কলমে কিছুটা সময় থেমে আছে, কিন্তু স্টেট অফ হরমুজের নিয়ন্ত্রণ এখনো পুরোপুরি ইরানের হাতের মুঠোয় আছে। কেন বলছি? কারণ গতকাল 21শে জুন আরবি ওয়েবসাইট আশরাক আল ওয়াসাতে প্রকাশিত একটি রিপোর্ট গোটা দুনিয়ার শিপিং এবং অয়েল ইন্ডাস্ট্রিতে রীতিমতো কাঁপুনি ধরিয়ে দিয়েছে। ট্যাঙ্কার ওয়ান্স অ্যাসোসিয়েশনের মেরিন ডিরেক্টরের বরাত দিয়ে এই রিপোর্টে বলা হয়েছে যে হরমুজ প্রণালীর মূল যে মাঝখানের রাস্তাটা সেটা এখনো বন্ধ এবং চরম বিপজ্জনক। কারণ ইরান সেখানে প্রায় 80টি ভয়ঙ্কর সামুদ্রিক মাইন বা বারুদি সুড়ঙ্গ বিছিয়ে রেখেছে। এই জায়গাটি গভীর জলের এবং বড় জাহাজগুলোর পারাপারের জন্য সবচেয়ে আদর্শ জায়গা। কিন্তু এই 80টি মাইন যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার করা হচ্ছে ততক্ষণ গ্লোবাল ট্রেড স্বাভাবিক হওয়ার কোনো সম্ভাবনাই নেই। দেখুন, ইরান এখানে কি দারুণ এক জিওপলিটিক্যাল চাল চেলেছে। যুদ্ধ চলাকালীন তারা ইরান এবং ওমানের মাঝখানের এই যে ট্রাফিক রুট, এই ট্রাফিক রুটে মাইনগুলো এমনভাবে বিছিয়েছিল যাতে করে গ্লোবাল অয়েল সাপ্লাই পুরোপুরি তাদের কন্ট্রোলে চলে আসে। আর এর ফলাফল কি হলো? হাজার হাজার সামুদ্রিক কর্মী এবং শত শত বড় জাহাজ, বলতে পারেন মাসের পর মাস মাঝ দরিয়ায় আটকা পড়ে রইল। কিছু জাহাজ হয়তো রাতের অন্ধকারে ওমানের সীমানা ঘেঁষে অত্যন্ত সরু এবং বিপজ্জনক পথ দিয়ে যাওয়ার ঝুঁকি নিয়েছে, যেখানে পাথরের সাথে ধাক্কা লেগে জাহাজ ডুবে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা থাকে। আবার অনেকেই বাধ্য হয়ে ইরানের নির্ধারিত পথ দিয়ে যাওয়ার জন্য ইরানকে মোটা অঙ্কের ফি বা টোল ট্যাক্স দিতে বাধ্য হয়েছে। এবার চিন্তা করে দেখুন, আমেরিকার মতো সুপার পাওয়ার যখন ইরানের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করে ফেলেছে, তখনও সমুদ্রে কিন্তু ইরানেরই রাজত্ব চলছে। এখনও পারস্য উপসাগরে প্রায় 600টি মালবাহী জাহাজ আটকা পড়ে আছে। নেভিগেশন সিস্টেমে জ্যামিং এবং এই মাইন আতঙ্কের কারণে শিপিং কোম্পানিগুলো এখন দিশাহারা। বিশেষজ্ঞরা বলছেন এই বছরের শেষ নাগাদ পর্যন্তও এই রুট পুরোপুরি স্বাভাবিক হওয়া প্রায় অসম্ভব। অর্থাৎ আমেরিকা চুক্তির কাগজ দেখালেও দুনিয়ার অর্থনীতির টুটি এখনো ইরানেরই হাতে রয়েছে। এই মাইনগুলো শুধু বারুদ নয়, এগুলো হলো পশ্চিমা দুনিয়ার উপর ইরানের ইকোনমিক লেভারেজ বা অর্থনৈতিক নিয়ন্ত্রণ। আর ঠিক এই কারণেই এত অহংকার এবং এত হুমকির পরেও আমেরিকাকে বাধ্য হয়ে সুইজারল্যান্ডে আলোচনার টেবিলে বসতে হয়েছে। দর্শক, আজকের এই পুরো আলোচনা থেকে একটা বিষয় খুব পরিষ্কার, পশ্চিমা মিডিয়া যতই ইসরায়েলের জয় জয়কার করুক না কেন, মাঠের বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। খোদ ইসরায়েলি জনগণ তাদের পরাজয় মেনে নিচ্ছে। স্টেট অফ হরমুজ দিয়ে বিশ্ব বাণিজ্যের চাবিকাঠি ইরান নিজের পকেটে নিয়ে ঘুরছে এবং আমেরিকা বাধ্য হয়ে ইরানের সাথে সরাসরি সমঝোতায় বসেছে। গ্লোবাল পাওয়ার ডাইনামিক্স যে কতটা দ্রুত পরিবর্তিত হচ্ছে, এই ঘটনাগুলো তার জলজ্যান্ত প্রমাণ। এখন আপনাদের কি মনে হয়, আমেরিকার এই আলোচনা কি আসলেই কোনো স্থায়ী সমাধান আনবে? কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আপাতত এই প্রতিবেদন তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিশ্লেষণের সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।